স্নিগ্ধ বিষ। লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 40। ঘরের এক অন্ধকার কোণে দেওয়ালের সাথে প্রায় মিশে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে তৃষ্ণা। তার সর্বাঙ্গ বেতের মতো থরথর করে কাঁপছে, কপালে বিন্দু বিন্দু জমেছে ঠান্ডা ঘাম। অবশ্য এই তীব্র আতঙ্কের কারণ নেহাত অমূলক নয়, বরং সেই ভয়ানক কারণটি তার চোখের সামনে জ্বলজ্বল করছে। ঘরের ঠিক মাঝখানে রাখা চামড়ার সোফায় চরমায় সে গা এলিয়ে বসে আছে ওয়াসিস। তার সামনে কাচের টি টেবিলের ওপর রাখা দুটো জগ, একটাতে করা গন্ধযুক্ত মদ আর অন্যটিতে টকটকে লাল গাঢ় টাটকা রক্ত। রক্তটা কোনো হতাশভাগ্য মানুষের নাকি কোনো বন্য পশুর, তা ভেবে তৃষ্ণার শির দাঁড়াবে। এক শীতল স্রোত নেমে যায় চরম নির্লিপ্ত ভঙ্গিতে। ওয়াসিস মদ আর রক্ত একসাথে মেশাচ্ছে, তারপর এক অদ্ভুত পৈশাচিক তৃপ্তিতে গ্লাসের পর গ্লাস সেই গাঢ় তরল গলার নিচে চালান করে দিচ্ছে। সেদিন তৃষ্ণার জ্ঞান হারানোর পর ভোরের দিকে যখন তার চোখ খোলে, বিছানায় সে নিজেকে একাই আবিষ্কার করে ওয়াসিস তখন কোথাও উধাও হয়ে গিয়েছিল, আর আজ এই নিশুতি রাতে 2টোর দিকে বাড়িতে ফিরেছে। সে উঠেছে এক বীভৎস উল্লাসে। কই যায় কি করে তৃষ্ণা বুঝে পায় না। ওয়াসিসের জীবনের উদ্দেশ্যটা বা কি, কি জন্য সে এসব করে? মানুষের জীবনে তো একটা উদ্দেশ্য থাকে, ওয়াসিসের জীবনটা কেমন জানি কোনো কিছুরই ঠিক নেই। সব এলোমেলো বন্য পশুর মতো একটা জীবন পার করছে সে। নিজের পৈশাচিক তৃষ্ণা মেটানোর পর ধীরে সুস্থে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় ওয়াসিস। ভারী পদশব্দ তুলে সে একটু একটু করে এগিয়ে আসে তৃষ্ণার দিকে, তার চোখে মুখে এক অদম্য বন্যতা। তৃষ্ণা ঠিক সামনে এসে দাঁড়ায়, ঠোঁটের কোণে ঝুলতে থাকে এক চিলতে বাঁকা হাসি। বাঁকা হাসি হিমশীত গলায় ওয়াসিস তৃষ্ণাকে বলে ওঠে, কিরে এত ভয় পাচ্ছিস কেন? আমার বউ হয়ে থাকার খুব শখ তাই না? এবার বল, আমি যে একজন রক্ত খেকো এটা কি সত্যি জানার পরও তুই আমার সাথে থাকবি? ভয় তৃষ্ণার কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে আসে, দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ রেখে নিজেকে অস্বস্তি আরো গুটিয়ে নেয়। মিনমিন করে বলে, থাকবো। আপনি ছাড়া এই পৃথিবীতে আমার আশ্রয় দেওয়ার মতো যে কেউ আর নেই। এটা বলতেই ওয়াসিসের তীক্ষ্ণ পাল্টা প্রশ্ন ধেয়ে আসে তীর ছোড়ার মতোই, আর যদি কেউ থাকতো তাহলে? এই একটি প্রশ্নেই যেন তৃষ্ণার বুকের ভেতরে শূন্যতা আছড়ে পড়ে। আতঙ্কে তার হৃৎপিণ্ড স্পন্দন থমকে যাওয়ার উপক্রম। এখন সে কি উত্তর দিবে? প্রশ্নটা যে বড্ড জটিল, এক মারাত্মক মানসিক গোলকধাঁধা। মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় ঢোক গিলে নিয়ে তৃষ্ণা বলে, যদি থাকতো তাহলে বিষয়টা অন্যরকম হতো। কথাটুকু শুনতেই অসিসের হাত বাড়িয়ে শক্ত করে তৃষ্ণার কোমর খাবড়ে ধরে, হ্যাঁচকা টেনে তাকে একেবারে নিজের পাঁজরের সাথে মিশিয়ে নেয়। এতে তৃষ্ণার মনে হয় তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ইদানিং ওয়াসিসের এই অযাচিত স্পর্শে তৃষ্ণাকে ভীষণ রকমের অস্বস্তিতে ফেলায়। আগে তো ওয়াসিস ভুলেও তার দিকে ফিরে তাকাইতো না, আর এখন হঠাৎ করে তার আচরণ অদ্ভুত পরিণত হয়ে গেছে। এই যে মাঝে মধ্যেই তৃষ্ণাকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেওয়া, তীব্র দৃষ্টিতে তাকিয়ে থাকা কিংবা বেতৃষ্ণা ভরা কণ্ঠ হলেও দুটো কথা বলা, সবকিছুই তৃষ্ণার কাছে ভীষণ অচেনা ঠেকে। ওয়াসিস এবার তৃষ্ণার কপালে নিজের কপাল ঠেকিয়ে অত্যন্ত ফিসফিসিয়ে বলে ওঠে, কথা এড়াচ্ছিস, কথা কিন্তু এড়াতে পারবি না। বল কি করতি? তৃষ্ণা একদম নিশ্চুপ, তার মুখ দিয়ে কোনো কথা যেন সরেই হচ্ছে না। বুকের ভেতর হৃৎপিণ্ডটা পাগলা ঘোড়ার মতোই ধুকপুক ধুকপুক করছে, শরীরটা থরথর করে কাঁপতে শুরু করেছে তার ইতিমতো। ওয়াসিসের উষ্ণ নিঃশ্বাসগুলো তৃষ্ণার অবয়কে আছড়ে পড়ে, তাকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। অনেক কষ্টে নিজের শরীরটার ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে থাকে সে। তৃষ্ণাকে এভাবে নীরব থাকতে দেখে ওয়াসিস হঠাৎ করেই তৃষ্ণাকে কামিজের নিচ থেকে পেটের দিকটায় টেনে এনে বলে, দেখ পেটে কোনো দাগ পড়লো কিনা। ওয়াসিস এমন অপ্রত্যাশিত আচরণে তৃষ্ণা ভয়ে ভীষণভাবে হকচকিয়ে ওঠে। ঘাবড়ে গিয়ে চটকটে ওয়াসিসের হাতটা চেপে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, না না কিছু হয়নি। তৃষ্ণার এমন বাধায় ওয়াসিসের চোখের দৃষ্টি বদলে যায়, ধাপ করে জ্বলে ওঠে রাগের আগুন। দাঁতে দাঁত চেপে বলে, তুই কি আমাকে দেখতে দিবি না? বাধা দিচ্ছিস কেন? আমার তো সব কিছুই অধিকার আছে। অধিকার শব্দটা শুনে তৃষ্ণার বুকের ভেতরটা কেমন যেন দাউ দাউ করে জ্বলে উঠল। যে মানুষটি কোনোদিনও তাকে সামান্য সম্মানটুকু দেয়নি, সে আজ এসেছে এ কথা বলতে। একজন নারীর কাছে তার আত্মসম্মান এর সম্রাটের চেয়ে বড় আর কি বা হতে পারে। একদিন ওয়াসিস নিজের খেয়াল খোয়াস মতো
মিটিয়েছিল তৃষ্ণা দিয়ে। ইচ্ছে হয়েছে যা তাই করেছে, যা মন চেয়েছে তাই করেছে। তৃষ্ণা মুখ বুজে সব সয়ে গেছে, একটি কথা বলেনি। কিন্তু আজ ওয়াসিস তার সম্মানে টানাটানি করছে, অধিকার বলি ওড়াচ্ছে, অথচ কোনোদিন স্ত্রীর মর্যাদা নিজেই দেয়নি। আজ আর তৃষ্ণা নিজেকে আটকে রাখতে পারল না। সোজা চোখ জোড়া তুলে ওয়াসিসের চোখের দিকে তাকিয়ে নিজের সমস্ত সাহস সঞ্চয় করে সরাসরি প্রশ্ন ছুড়ে দেয় সে। আপনি ঠিক কিসের অধিকারের কথা বলছেন? তৃষ্ণার এই অকর্তৃত্ব কথার ধারালো প্রশ্নে ওয়াসিস অক্ষরিত অর্থে তপ্তা খেয়ে যায়। সত্যি তো, কিসের অধিকারের কথা বলছে সে? কার অধিকার? কিসের জন্য অধিকার? এই অধিকার কিসের? ওয়াসিসের কাছে এই প্রশ্নগুলোর উত্তর নেই। সে এক প্রকার থমথম খেয়ে যায়, তার নিজের এই অপ্রস্তুত অবস্থা ঢাকতে আর প্রশ্নের দায় থেকে বাঁচতে। সে হঠাৎ করে তৃষ্ণাকে সজোরে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে ঠেলে দিয়ে চরম অবজ্ঞা সুরে বলে ওঠে, আমার কাছ থেকে সর তুই, আর একদম আমার সামনে আসবি না, তুই একটা কুকুর। তৃষ্ণা খুব ভালো করেই জানতো ওয়াসিস একইভাবে উত্তর না দিয়ে পাশ থেকে কাটিয়ে যাবে। ধাক্কা খেয়ে নিজেকে দ্রুত সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ায় তৃষ্ণা। তারপর কঠিন সুরে উত্তর দেয়, আমি যে কুকুর তা তো আপনি ভালো করেই জানেন, তাহলে এই কুকুরের কাছ থেকে আপনি কিছু আশা করছেন কেন? তৃষ্ণার কথায় তপ্ত সীসার মতোই যেন ওয়াসিসের গায়ে ছ্যাদ করে উঠল। তৃষ্ণার দিকে থুর দৃষ্টিতে তাকিয়ে দাঁত কামড়ে ওয়াসিস উচ্চারণ করে, তোর কাছ থেকে আমি কিছুই আশা করি না। ওই দিন ডাকের মাথায় বেশি জোরে আঘাত করে দাগ বসিয়ে দিয়েছিলাম, তাই শুধু দেখতে চেয়েছিলাম, বুঝলি জানোয়ারের বাচ্চা, আর কিছু না। কথাগুলো শুনে তৃষ্ণার ভেতরখানা অবর্তনীয় এক যন্ত্রণায় গুমড়ে যায়। মন চাইছে ডুকরে কেঁদে উঠতে, কিন্তু মানুষের মন তো অনেক কিছুই চায়। বাস্তবে কি সব কিছুই পূরণ হয় নাকি? হয় না। তাই তৃষ্ণা মাথা নিচু করে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। সে জানে ওয়াসিসের কথায় বেশি উত্তর দিলে বা প্রতিবাদ করলে ওয়াসিস হয়তো গায়ে হাত তুলবে। সে মার খাওয়ার ভয়ে তৃষ্ণার বুকটা ফাটা আর্তনাদগুলো গলার কাছে চেপে যায়। আরও অনেক কিছু বলতে চেয়েও একটি শব্দ উচ্চারণ করতে পারে না। তৃষ্ণা কিভাবে নীরব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওয়াসিস আর কোনো কথা খুঁজে পায় না। হয়তো তার মন চাইছে আর কিছুই বলতে, কিন্তু কথা বাড়ানো কোনো বাহানা বা প্রসঙ্গ দরকার না, যা আজ এই মুহূর্তে ওয়াসিসের কাছে নেই। তাই সে রাগে গজগজ করতে করতে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। তৃষ্ণা তার যাওয়ার পানের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস, আর সে মনে মনে নিজেকে বোঝাতে নিজেই শান্ত করতে বলে ওঠে, আমার মতো এতিম আর অসহায় মানুষদের নিজস্ব কোনো আকাশ থাকে না যেখানে মন খুলে একটা কাঁদা যায়। আমার অধিকার নেই দুঃখ বিলাস করার, অধিকার নেই চোখলক্ষুর সামনে চোখের জল ফেলার। হাজারো আঘাত পেলেও টু শব্দ করতে নেই, বুক ফেটে গেলেও কাউকে বলার বারণ। বুকের ভেতর দগদগে ক্ষতগুলো সযত্নে লুকিয়ে রেখে সবার সাথে সবারকে মানিয়ে নিয়ে শুধু নিঃশব্দের নিভৃতে এক ছায়ার মতো আমাকে বাঁচতে থাকতে হবে, আর কিছু না। আজ নির্বাচনের প্রচারণার শেষ দিন। দিনভর তুমুল ব্যস্ততা আর উত্তেজনার পর এখন উল্লাস পালা। প্রচারণা সমস্ত ক্লান্তি ভুলে তৌসির আর তার বন্ধুরা উল্লাস করতে করতে বাড়ি ফিরে শুরু হয় জাঁকজমকপূর্ণ আড্ডার মধ্যমণি হয়ে ওঠেন বোতলের পর বোতল লাল পানি। এক একজন গলৎকরণ করছে গ্লাসের পর গ্লাস, আর নাজেম ও মিনহাজ তো মাত্রা ছাড়িয়েছে, এবার একদম বেসামাল। আজ তৌসিরকেও কেউ ছাড় দিচ্ছে না। সে বারবার মাথা নেড়ে না 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 করে আপত্তি জানায়, কিন্তু কে শোনে কার কথা? সবাই মিলে জোর করে ধরে কয়েক ঢোক গিলিয়ে দিয়েছে তাকে। আর ওই যে কয়েক ঢোক পেটে পড়েছে, তৌসিরের ভেতরে সব জাউরা কেটে গেছে, আগ্রহ জাদুর মতোই বেড়ে গেছে। সে তৌসির একটু আগে আপত্তি করেছিল, সে এখন এক জায়গায় বসে আস্ত এক বোতল গিলে নিয়েছে। এখন সবার নেশা একেবারে তুঙ্গে। নেশার ঘরে কারো আর সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, পা টলছে সবার। এর মাঝে রুদ্র হঠাৎ সব ভুলে পাগলের মতো নাচতে শুরু করে। রুদ্রকে দেখে তৌসিরও আর বসে থাকতে পারে না। সে টলতে টলতে উঠে দাঁড়িয়ে নাচে যোগ দেয়। গ্লাসে থাকা মোটটুকু এক ঢুকে গিলে নিয়ে তৌসির দাঁড়িয়ে ধীরে হঠাৎ করেই গলা ছেড়ে গাইতে শুরু করে, ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে, 80-এর বেশি তুললে গতি পড়বে গিয়ে খাদে, ধীরে চালাও গাড়ি, ইঞ্জিন ভালো রবে, 80-এর বেশি তুললে অ্যাক্সিডেন্ট হবে, 100 কিলো যাওয়ার পরে, 100 কিলো যাওয়ার পরে রং চা খেয়ে আবার স্টার্ট দিবে, যত গুতাও কাজ হবে না বন্ধ হয়ে যাবে, যত গুতাও কাজ হবে না বন্ধ হয়ে যাবে।
বিরতিহীন গাড়ি চালাইলে পরে গাড়ি যাবে গরম হয়ে, মোবিল বেশি খাবে। বিরতিহীনভাবে গাড়ি চালাইলে পরে গাড়ি যাবে বন্ধ হয়ে, তৈল বেশি খাবে। গান গাইতে গাইতে আর পাগলাটে নাচতে নাচতে একসময় শরীরের সব শক্তি ফুরিয়ে যায় তৌসিরের। নেশার ক্লান্তিতে শরীর আর সোজা থাকে না। বাগানে থেকে কোনো মতে হামাগুড়ি দিয়ে মাটিতে শুয়ে বসে টলতে টলতে শেষমেশে ঘরের ভেতরে আসে। ওইদিকে ঘরের ভেতরে নাজা আলমারির সব কাপড় বের করে গোছাতে ব্যস্ত। গত দুদিন জ্বরে ভুগে বিছানাতেই পড়েছিল। জ্বর পুরোপুরি না কমলেও এখন বেশ অনেকটাই নিয়ন্ত্রণে। ঠিক তখনই টলতে টলতে ঘরে প্রবেশ করে তৌসির। শব্দ পেয়ে নাজা পেছন ঘুরে তাকায়। বিয়ের পরেই প্রথম তৌসির কেমন বেসামাল অবস্থায় দেখল সে। এক কথায় মদের বোতল, চোখে দুটো লালচে লালচে, হাতে মদের বোতল এখনো পরানে, সাদা লুঙ্গিটা কোমরে গোজা, গায়ে কালো শার্টটা একেবারে এলোমেলো আর চুলগুলো উস্কো খুস্কো। অদ্ভুত ব্যাপার হলো, এই চরমাতাল অবস্থাতেও এই পুরুষটাকে নাজার কাছে বড্ড মারাত্মক এবং ভয়ঙ্কর রকমের আকর্ষণীয় বলে মনে হচ্ছে। মোহ বিস্তৃত মনে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকার পরই নাজার ঘোর কাটে। সে বুঝতে পারে তৌসির অকথ্য নেশা করে ফিরেছে। রাগে দাঁত কিরমির করে হাতের কাপড়টা বিছানায় ছুঁড়ে মারে নাজা, তারপর সোজা এগিয়ে যায় তৌসিরের দিকে। ক্ষিপ্ত বাঘনির মতো খপ করে তৌসিরের শার্টের কলারটা চেপে ধরে দাঁতে দাঁত চেপে হিসিসে ওঠে। আপনি নেশা করেছেন কোন সাহসে? তৌসির বিরক্ত হয় নাজার এমন কথায়। হাতটা নিজের গা থেকে ছাড়ানোর চেষ্টা করে। নেশার ঘরের সামনে দাঁড়ানো নাজাকে চিনতে পারে না। মনে মনে কুঠিরের কোনো মেয়ে, তাই বিরক্ত হয়ে জোরানো কণ্ঠে বলে, এই ধুর মাগি, স্যার আমার বউ আছে, আমার বউকে বলাইতে, আমার কৈতরি কই। নেশার তালে তৌসিরের অন্য কোনো মেয়ে ভাবছে তাকে। একথা বুঝতে পেরে নাজা রাগ সপ্তমে চড়ে যায়। কলারটা আরো শক্ত করে চেপে ধরে সজোরে এক ঝাঁকুনি দেয় নাজা। চিৎকার করে বলে, আমি তোর বউ। কয় বোতল খাইছিস শালা, যে নিজের বউকে চিনতে পারছিস না? গালিটা নাজা নিজে দিতে চায়নি, রাগের মাথায় মুখ ফসকে বেরিয়ে গেছে। কিন্তু কথাটা শুনে তৌসির হাতের মদের বোতলটা একপাশে নামিয়ে রাখে। তারপর আচমকা দুহাতে নাজের কোমর শক্ত করে চেপে ধরে বলে, তুই আমার বউ? কিন্তু আমার বউ তো আমার সাথে এত ভালো আচরণ করে না। তুই আমার এত কাছে কেমনে আইলি? নেশা টেশা করলি নাকি? নিজে মদ গিলে এসে উল্টো নাজাকে নেশার কথা জিজ্ঞেস করছে। অপমানে আর রাগে নাজা ঠাস করে একটা চর বসে দেয় তৌসিরের গালে। রাগে কাঁপতে কাঁপতে বলে, বেহায়া নির্লজ্জ, যখনই দেখি মেনে নিয়েছি তখনই আসল রূপে চলে এসেছেন। হ্যাঁ, থাকবো না আমি আপনার সাথে। কিন্তু চর খেতেও সিরের কোনো ভাবাবেগ হলো না, বরং সে নাজার কোমর আরো শক্ত করে ধরে নিজের দিকে টেনে আনে। জোর করে নাজার গালে চুমু খেতে শুরু করে। মদের তীব্র বিশ্রী গন্ধে নাজার ভেতরটা গুলিয়ে আসে। কি বিশ্রী গন্ধ! নাজা চোখ মুখ কুচকে নেয়। চুমু খাওয়ার ফাঁকে তৌসির মাতাল গলায় বলে ওঠে, আমার সাথে থাকবি না তো তোর দাদার সাথে থাকবি? সবার সবাগস কই কিতা লাগি? হ্যাঁ, সিনালগিলি কমায় কর। তুই আমার বউ, আমার সাথে থাকবি। নাজা নিজের সর্বশক্তি দিয়ে তৌসিরের কাঁধে বুকে কিল ঘুষি মারতে থাকে। তাকে নিজে থেকে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে রাগে কাঁপতে কাঁপতে বলে, সরুন আমার কাছ থেকে, সরুন। আপনাকে মেনে নেওয়াটাই আমার চরম ভুল ছিল। আপনি এক নম্বরে একটা জঘন্য গাঞ্জা মদ খান। সরুন বলছে আমার কাছ থেকে, সরুন। কিন্তু তৌসির একচুলো সরে না, উল্টো সে নাজাকে আরো নিবিড়ভাবে নিজের সাথে ঝাপটে ধরে। বিড়বিড় করে বলে, একটু আদর করি না বউ? ও বউ, ও কৈতরি গো, ও কৈতরি, এমন করস কেন? আমি না তোর জামাই লাগি, একটু চুমু দেই না? নাজা রাগে আর অপমানে ফেটে চিৎকার করে ওঠে, না, দেবেন না চুমু, চাই না আমার এসব নোংরা আদর, আমাকে ছুবেন না, এক্ষুনি বাড়ি যাব, থাকবো না আমি আর কোনো নেশাখোরের সাথে। তৌসির নাজার কথায় কর্ণপাত করে না। নেশার ঘরে আচ্ছন্ন সে। তৌসির এবার নিজের খেয়ালে নাজার কামিজের ভেতরের উদরে হাত বুলে দিতে দিতে মাতাল কণ্ঠে আধা আধা স্বরে বলে, একটা চুমু খাই তোমার পেটে। নাজা চরম বিরক্তিতে ভুরু কুচকে সজোরে তৌসিরের হাতটা ছেড়ে সরিয়ে দিয়ে তীক্ষ্ণ গলায় বলে, না লাগবে না চুমু খাওয়া, হাত আর মুখ সামলে রাখুন। তৌসির তাও দমে না, নেশা টলতে টলতে বলে, খাই না চুমু, ও বউ, খাই না একটা চুমু, বললাম না। না মানে না। তৌসিরের মাতলামি আরো বেড়ে যায়। সে নিজের পায়ে ঠিক মতো দাঁড়াতে পারছে না। তারপর টলতে টলতে আবদারে সুরে বলে, একটা চুমু খাইতে দে না, ও কৈতরি, খাইতে দে। এবার তৌসির নাজার কোমর থেকে হাত সরিয়ে ওর দুগাল আঁকড়ে ধরে। কোনো বাধা না মেনে নাজার গালে নাকে ঠোঁটের কিনারায় একের পর এক চুমু বসাতে থাকে। নেশাজড়িত লালালিত কণ্ঠে বিড়বিড় করে, ও
ও আমার সিনান গো, তুই এত সুন্দরী কেন, তোর এত মায়া কেন লাগে? কথাগুলো বলতে বলতে নিচে খোঁচা খোঁচা দাড়ি ভর্তি গাল নাজার শুভ্র তুষার কান্তি গালের সাথে ঘষতে থাকে। নাজার পক্ষে এই নোংরামি আর সহ্য করা সম্ভব না। মেনে নেওয়ার সীমা পার হয়ে গেছে। সে সজোরে ধাক্কা দিয়ে তৌসিকে নিজের কাছ থেকে সারিয়ে নেয়। তারপর ক্ষিপ্ত হয়ে খাটের পাশে বসে টেবিলের দিকে তাকায়। সেখান থেকে কাচের গ্লাস ভর্তি পানি তুলে এনে ঘুরে দাঁড়ায় তৌসিরের দিকে। কিছু না ভেবে তৌসিরের মুখে সজোরে ছুঁড়ে মারে। ছলাৎ করে পশটা ঠান্ডা পানি চোখে মুখে লাগতে তৌসিরের নেশাখোর কিছুটা কাটে। দু হাতে নাক মুখ কুচকে তারপর ভেজা চুলগুলো মুছতে মুছতে চরম বিরক্তিতে চেঁচিয়ে ওঠে, কোন মাগির ফোলা পানি মালরে, কোন বাইনচুদ, কোন হালায়, কে মারছস পানি, সামনে আয়। চোখ মুছে সামনে তাকাতেই তৌসিরের বুকটা ছ্যাদ করে ওঠে। চমকে গিয়ে দুকদম পিছিয়ে যায় সে। বুঝতে পারে আজ কপালে অশেষ দুর্গতি আছে। সামনে সখ্যাত রূঢ় রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে তার রণচণ্ডী নাজা। ওর ক্ষীণ রাগী দৃষ্টি তৌসিরকে ভৎস করে দিতে চাইছে। রাগের তীব্রতায় নাজার নাকের ডগা পর্যন্ত লাল হয়ে গেছে। নাজার এমন প্রলয়ঙ্কারী রূপ দেখে তৌসিরের ভেতরে সব মাতলামি উপে গিয়ে শুরু করে। কেন জানি আজ নেশা করতে গিয়েছিল সে, আফসোসে মনটা ভরে উঠল। নাজা তো আজ তাকে কাছে চিবিয়ে খাবে। মাতার অবস্থায় সে কি কি উল্টাপাল্টা করেছে কে জানে। নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করতে করতে তৌসির মনে মনে ডাকে, আল্লাহ আমি ভালো হয়ে যাবো, আইসকার মতো আমারে বাঁচাই দাও। নাজা ধীর পায়ে তৌসিরের দিকে এগিয়ে আসে। পাশ কাটিয়ে গিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। তারপর ফিরে এসে একেবারে তৌসিরের মুখোমুখি দাঁড়ায়। বুকে দু হাত গুজে শব্দ করে ধ্বংস করে দেওয়ার মতো রাগী চোখে তৌসিরের মুখে তাকিয়ে থাকে সে। তৌসির আমতা আমতা করে নিজের মাথায় হাত বোলায়। নার্ভাস ভঙ্গিতে এদিক ওদিক তাকাতেই বলে, আমার দিকে আপনি তাকাস কেন? ওই একটু চাচারা ধইরা খাওয়াই দিছিল আর কি। এ কথা শুনে নাজার রাগের পারও যেন আরো চলে যায়। হাত বাড়িয়ে শক্ত করে তৌসিরের পাঞ্জাবির কলার চেপে ধরে সে। সজোর এক ঝাঁকুনি দেয়। রেশকষিত কণ্ঠে ফেটে বলে, চাচারা মরতে বলবে আর আপনি মরে যাবেন? মেনে নিয়েছি বলে একেবারে ঘাড়ে উঠে নাচছেন তাই না? যখন যা ইচ্ছা তাই করবেন, আমি থাকবো না আপনার সাথে। নাজার এই কথা শুনে তৌসিরের মুখের রেশগুলো বদলে যায়। সে শান্তভাবে নাজার দুগালে হাত রাখে। নাজার সবুজ চোখে গভীর রাতে দৃষ্টি রেখে মৃদু অথচ গম্ভীর গলায় বলে, আমি ছাড়া তোর গতি আছে? আমি ছাড়া তুই কার কাছে থাকবি? এই ছোটখাটো বিষয় নিয়ে এমনি কথা কবি না, বইলা দিলাম। থুতা ফাইরা দিমু কিন্তু। ভুল হয়ে গেছে, একটু খায়া নিছি, এতে সারার মতো কথা কস কেন? দুইটা মায়েরা নিস, ভুল হইলে দুই চারটা মার দিস, তাও এরম কথা কইস না। কলিজা হু হু করে কাইপা ওঠে কইতরি। নাজা সজোরে তৌসিরের হাত সরিয়ে দেয় কলার ছেড়ে। ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে, আসল রূপ এখন বের হচ্ছে। আজ নেশা করে এসেছেন, কাল গাঁজা খেয়ে আসবেন, এসে মারধর করবেন, পরপশু নারী নিয়ে আসবেন। ব্যাস। নাজা আর কিছু বলার আগে তৌসির ওকে থামিয়ে দেয়। ওর স্বর এবার বেশ কঠোর। এই তুতা সামলা, যা ইচ্ছা কয়া নে, কিন্তু আমার লাগে কোনো মাইয়া জড়াইস না। মাগিবাস পুরুষ এই তৌসির শিকদার না। তৌসিরের কণ্ঠে কার্যগত ভাষা আর বিষাদ কলুষতা। নাজার সমস্ত সত্তা কুলুপুট বিষয়ের মতোই যেন এক অসহ্য তিক্ততায় ছড়িয়ে যায়। নাজা এই নোংরামে সহ্য করতে পারে না। চরম অবজ্ঞায় দুহাতে জোরে ধাক্কা দিয়ে তৌসিরের কাঁধে শিরায় শিরায় বয়ে যায় শিহরণ জাগিয়ে। রোষে সে বলে ওঠে, আপনি আমার কাছ থেকে সরুন, আপনাকে আমার সহ্য হচ্ছে না। আপনি সব আশায় পানি ঢেলে দিয়েছেন। আমি ভেবেছিলাম সব ভুলে একটি সুন্দর জীবনযাপন শুরু করবো আপনার সাথে, আর আপনি আমার এসব নষ্ট করে এসব করে বেড়াচ্ছেন। নাজার এমন বাদ ভাঙা রাগ দেখে তৌসির একে শান্ত করার শক্তি করার জন্যই ওর কোমর ধরে নিজের কাছে টেনে আনে। অকুল স্বরে বলে, নাজা আমি নেশাখোর না, বুঝিস না কেন? ওরা আমারে জোর করে খাওয়াই দিছে, আমি খামু না, কসম আর খামু না। তোর যখন এত অসুবিধা তাইলে আর খাইলাম না এই শাওয়ার কালা পানি, লাল পানি। নাজা তীব্র অভিমানে ফুঁসে ওঠে। ওঠা ধারণ দেখে, না খান, যান খান, আরো খান। আমি কে যে আমার কথা শুনবেন? এতদিন ধরে কিছু বলি না বলে একেবারে মাথায় চড়ে বসেছেন। শুনে রাখুন, আমি আপনার উপর নির্ভরশীল হওয়ার মতো মেয়ে নই। আমি তালুকদারের রক্ত, যেটা ভালো করে মনেই রাখেন। বেশি তেড়িবেড়ি করবেন তো চলে যাব, থাকবো না এক মুহূর্ত। দু চোখ দিয়ে জুতোক যেদিকে যায় সেদিকে চলে যাব, কিন্তু আপনার সাথে আর থাকবো না। নাজার এই প্রচণ্ড রাগ কোনোভাবে তৌসিরাজ সামলাতে পারছে না। অন্যদিন হলে ঠিকই সামলে নিত, কিন্তু আজ নেশার ঘরে সে কি করেছে
তা জানে না, আর নেশার ঘরে তো সে নিজেই কাবু। তবুও নাজাকে বারবার এই ছেড়ে যাওয়ার কথার হুমকিতে তৌসিরের এবার ভীষণ রাগ হয়। একটু কিছু হলেই ছেড়ে যাওয়ার কথা কেন বলতে হবে? একটু কিছু হইলে থাকবো না, এ কথাটা আর বলিস না। কৈতরি। তৌসির দুহাতে নাজাকে শক্ত করে ধরে এক ঝাঁকুনি দিয়ে রাগ আর জেদে বলে ওঠে, তুই থাকবি না? থাকবি না? মারাস কি লাইগা, হ্যাঁ? থুতা ফায়রা দিমু একবার আর এই কথা কইলে। বললাম তো ভুল হইয়া গেছে আমার, আর খামু না, জীবনেও খামু না তো। তৌসিরের সাথে আর কোনো কথা বাড়াতে চায় না নাজা। এখন কথা বললেই কথা কেবল বাড়বে, তা একদম চুপ মেরে যায় সে। নিজের কোমর থেকে তৌসিরের হাতটা ছাড়িয়ে নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। একটা শীতল দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত গলায় বলে, যা ইচ্ছে করুন, আর কিছু বলবো না। আমি আপনাকে, আমার জীবন আপনার জীবন, আপনি যা ইচ্ছা করুন। আপাতত আমাকে ছাড়ুন, আমার থেকে দূরে থাকুন, আমি কাজ করব। নাছার এমন হঠাৎ শান্ত হয়ে যাওয়া দেখে তৌসির শব্দ করে হেসে ওঠে। ওর দিকে তাকে বলে, শেষ? ঝগড়া করার এনার্জি শেষ? আর একটু কর। এত রাগ ভেতরে পুষে রাখিস কেমনে? রাগে দেহ ফাইটটা যাবি তো। তুই তালুকদারের মাইয়া, বলবি না ফ্যান? আমায় কিছু বলবি? বলবি, অবশ্যই বলবি। 100 বার বলবি, 100 বার বলবি, 100টা বলবি। কথা কবি, আমি তোর জামাই, আমারে তুই জুতা দিয়েও যদি মারস তাও আমি শুয়ে নিমু। কিন্তু তুই তো কথাই শুরুতেই ছাইরা দেওয়ার কথা কস, ওইটা তো আমি সহ্য করতে পারি না রে তালুকদারের মাইয়া। আমারে মার, পা থেকে জুতা খুইলে আমার গালে মার। দোষ করছি আমি, আমারে মার, তা আমার সাথে থাক, ছাইরা যাইস না। কথাগুলো শুনে নাজার ভেতরটা কিছুটা হলে শান্ত হয়ে যায়। একদৃষ্টে ভাবলিসীন চোখে তাকিয়ে থাকে তৌসিরের মুখের দিকে। তারপর ধীরে ধীরে তৌসিরের গালে স্পর্শ করে এক বুক অনুনয় নিয়ে বলে ওঠে, আপনি এত খারাপ মানুষ কেন? এত খারাপ কাজ কেন করেন? একটু ভালো হতে পারে না? তৌসির কথাটি শুনে এক চিলতে মেখে হাসি হাসে। নাজার হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে আলতো করে চুমু খায়। তারপর নির্লিপ্ত ভঙ্গিতে বলে, দুনিয়া ভালো খারাপ বলতে কিছু হয় না। যার সবাই তেল মাইরা চলবা তার কাছেই ভালা, আর যারে চলবা না তার কাছে খারাপ। কথা এইটাই। এমন কথা শুনে নরম মুহূর্তে তৌসিরের মুখে এমন কথা শুনে নাজার মেজাজ আবার চড়ে যায়। একটু আগেই শান্ত হয়েছিল সে, এই রাগটা আবার দ্বিগুণ জ্বলে ওঠে। রাগে তৌসিরকে ঝাটকা মেরে সরিয়ে দেয় নাজা। তীক্ষ্ণ গলায় বলে, শোন আমার কাছ থেকে, শোন বলছি। একটা অসহ্য লোক আপনি, কোনোদিনও ভালো হবেন না, ভালো হওয়ার যোগ্য না, ভালো হওয়ার কথাই নেই আপনার মধ্যে। কিন্তু তৌসির কি আর এত সহজে ছাড়ার পাত্র? সে হেলায় নাজাকে কোলে তুলে নিয়ে আদরে গলায় বলে, আর করুম না, এবার মতো ছাইরা দে না কৈতরি। নাজ অভিমানে অন্যদিকে মুখ ফিরিয়ে উদাসীন কণ্ঠে বলে, আমি কাউকে ছাড়িও নি, ধরিও নি। যার ইচ্ছে করছে সে তাই করছে, আমি কে? আমার কথায় কার বা কি আসে যায়? তৌসির কোনো জবাব না দিয়ে নাজাকে বিছানায় শুয়ে দিয়ে নিজের গায়ের ভেজা পাঞ্জাবিটা খুলে সযত্নে নিচে রাখে। এরপর ঘরের লাইটটা অফ করে দিয়ে সে নাজার বুকে মাথা রাখে। নাজা বিরক্তিতে নাক কুঁচকে অভিযোগের সুরে বলে, নিজের বস্তার মতো শরীর নিয়ে আমার ওপর শুবেন না, আর ভার নিতে কষ্ট হয়, সরেন তো। এ কথা শুনে তৌসির নিজের শরীরের পুরো ভার দিয়ে কিছুটা সরে যায়, আর দেখবার নাজার ওপর ছেড়ে দিয়ে আষ্টে জড়িয়ে ধরে রাখে ওর শরীরটা। নাজা আর বাধা দেয় না, অবচেতনভাবে তৌসিরের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। নাজার হঠাৎ শান্ত গলায় বলে, আব্বা ফোন করেছিল। তৌসির চোখ বুজে জিজ্ঞেস করে, কি বললো? বাড়ি যেতে বললো। কয়দিন থেকে আসতে বললো? তৌসির সাথে সাথে কড়া গলায় বলে ওঠে, না, তোমারে বাড়ি যাইতে দেওয়া সম্ভব না। নাজা ভুরু কুচকে আসে। ও পাল্টা প্রশ্ন করে, কেন সম্ভব না? বিয়ে করেছেন বলে কি একেবারে কিনে নিয়েছেন নাকি? কথাটা শুনে তৌসির নাজার বুকে মুখ রেখে মুখটা সরায়। সরাসরি নাজা চোখের দিকে তাকিয়ে বলে, বাড়ি গেলে তোমার ওই নোবেলজয়ী গদ্দার বাপ চাচা যদি আবার ফেরত না দেয়, কোনো বিশ্বাস নাই। ওই খান টুট ধরা সবগুলা। নিজের বাবার নামে এমন জঘন্য কথা শুনে নাছার চুপ থাকতে পারে না। সজোরে তৌসিরের মাথায় ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে দাঁত চেপে রাগী গলায় বলে, আমার বাপ চাচার দোষে ঠ্যাং ধরে সবসময় কথা না বললে আপনার পেটের ভাত হজম হয় না, তাই না?
থাপ্পড় খেয়েও তৌসির দমে যায় না, বরং তার স্বর আরো তিক্ত হয়ে ওঠে। ও কটূক্তি করে বলে, যদি পারতাম সিনাল তাইলে ইরানি কয়েকটা মিসাইল তোর ওই নোবেলপ্রাপ্ত গদ্দার বাপচাচার পেছন দিয়ে ভইরা দিতাম। এই চূড়ান্ত অশালীন কথাটি নাজার রাগ যেন সপ্তমে চড়ে যায়। লোকটা যা মন চায় তাই বলে দিচ্ছে, সবকিছু বেশি বেশি হয়ে ফেলছে না? প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে তৌসিরকে নিজের ওপর থেকে সরানোর জন্য সজোরে ধাক্কা দিতে দিতে ফুসতে ফুসতে বলে, আমার ওপর থেকে সরুন আপনি। আমার বুকে মুখ গুজে আবার আমারই বাপচাচা নামে বদনাম করছেন। কত বড় সাহস আপনার? সাহসে দেখছিস কি? সরতাম না আমি, তোর বুকেই ঘুমামো আজ। না যা বুঝতে পারে এই একগুঁয়ে পুরুষের রাগ দেখে কোনো লাভ নেই। নিজের সর্বশক্তি দিয়ে তাকে এক চিল পরিমাণ সরাতে পারত না সে, তাই একরাশ বিরক্তি নিয়ে চুপ করে শুয়ে থাকে। এই নিয়ে সকালে যা ঝগড়া করার করা যাবে, এখন অনেক রাত হয়েছে, ঝগড়াটা আপাতত তোলা থাকুক। নাজা হঠাৎ করে চুপ মেরে যেতেই দেখে তৌসির অন্ধকারে ফিসফিস করে ওঠে, কই তোরি? জি, একটা কথা কই, শুনবা? না, আমি তো কালা, কানে শুনতে পাই না, শুনবে কি করে? এই শুনে তৌসির স্বভাবসুলভ খিস্তি আউড়ে বলে, তালুকদারের মাইয়া, সুন্দর একটা কথা কইতাম, কইবার দিলি না, টুটটুট একটা। নাজা বিরক্ত হয়েও একটু নরম হয়েই বলে, কি বলবেন বলুন। তৌসির এবার আরো শক্ত করে নাজাকে নিজের দু হাতের বেড়াজালে আটকে নেয়। নাজা বুচুমাকার মতো মাথা গুজে মুচকে এসে বলে, কৈতরি, আমার সর্বসুখ শুধু তোরই মাঝে। কথা শুনে নাজা ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। যদিও কেন জানি কথাটি তার কাছে পুরোপুরি সত্যি মনে হয় না, বড্ড কৃত্রিম ঠেকে। তবুও সে আলতো করে তৌসিরের চুলে বিলি কেটে দিতে দিতে শান্ত স্বরে বলে, ঘুমিয়ে পড়ুন আজ। আজ রাতে কিন্তু আমি আপনাকে কিছু দিতে পারবো না, একদম আশা করবেন না। তৌসির অন্ধকারে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নির্লিপ্ত গলায় বলে, সমস্যা নাই। তৌসির ধীরে ধীরে চোখ বুজে নেয়, কিন্তু নাজার চোখে ঘুম নেই। মনের ভেতর এক উথাল পাথাল অশান্তি। থাকলে ঘুম কারোই আসে? মন আর মস্তিষ্ক আজ বড্ড ক্লান্ত, আর নিতে পারছে না। নিজের ভাবনা, নিজের যাওয়া সব একাকার হয়ে গুলিয়ে যাচ্ছে তার। এমন একটা প্রহর খানেক পেরোতেই নাজার দু চোখ যখন সবে একটু বুঝে আসে, ঠিক তখনই পুষ্পর নাম্বার থেকে ফোনে একটি মেসেজ ঢোকে। স্ক্রিনে ফুটে ওঠে, জামার বুকে চিত হইয়া শুইয়া না থেকে তাড়াতাড়ি নিচে আয়, আয়সা দেখা যা কি হইতাছে। মেসেজটা পড়ে নাচা ফোনটা আগের জায়গায় রেখে দেয়। তারপর তৌসিরকে আলতো করে পাশে ছড়িয়ে নিতে নিতে বলে, একটু উঠুন তো, আমি পানি খাবো। তৌসির চোখ মুখ খুলে। তৌসির ঘুম মেলানো চোখে তাকাতে পারছে না। আদৌ জাগরিত ঘুম জড়ানো গলায় বলে ওঠে, আমি আয়না দিমু গিয়া। নাজর মাথাটা নিজের বালিশে গিয়ে ঠেকিয়ে তারপর বিছানা থেকে নামতে নামতে বলে, না, আপনার উঠতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি। এই বলে পানির খালি জগটা তুলে নেয় নাজা। তারপর মাথার ওনাটা ভালো করে টেনে নিয়ে পা বাড়ায় ঘরের বাইরে। ঘর থেকে বেরিয়ে করিডোরে এসে দাঁড়াতেই ওর চোখ আটকে যায় নিচে। সদর দরজা দিয়ে বিবিজান স্বর্ণপর্ণে বেরিয়ে যাচ্ছে। তার হাতে একটা বড় হাঁড়ি, যাতে রাখা কাঁচা গরুর মাংস আর পিঠে। আজ বাড়িতে বেশ ঘটা করে পিঠে তৈরি হয়েছে। নাজাও হাত লাগিয়েছিল কাজে। এক এক পদের প্রায় 1.5 করে পিঠা বানানো হয়েছিল। তখন নাজা দেখেছিল বিবিজান অনেকগুলো পিঠা নিজ হাতে একটা হাঁড়িতে তুলে আলাদা করে রাখছেন। তখন মনে করেছিল হয়তো এমনিতে রাখছে, কিন্তু এখন তো দেখছে ভিন্ন চিত্র। এই মহিলা এত রাতে এসব নিয়ে কোথায় যাচ্ছে? তীব্র এক কৌতূহল ভেতরে করে করে খাচ্ছে নাজাকে। সে কৌতূহলের বশেই আকপিস কোনো কিছু না ভেবেই দ্রুত পায়ে নিচে নেমে আসে আগে। খোলা সদর দরজা গলে নিঃশব্দে সেও হাঁটতে শুরু করে বিবিজানের পিছু পিছু। বিবিজান সোজা গিয়ে থমকে দাঁড়ালেন এক কদম গাছের নিচে। নাজা তার থেকে কিছুটা দূরে অন্ধকারে আড়ালে দাঁড়িয়ে তার কর্মকাণ্ড কারখানা লক্ষ্য করে। এই মহিলা এত রাতে এসব কি করছে? নাজা দেখতে পায় বিবিজান গাছের নিচে হাঁড়িটা নামিয়ে রেখে বিড়বিড় করে কি যেন পড়ছেন। কি বলছেন তিনি অত দূর থেকে স্পষ্ট শোনা যায় না, তবে পরক্ষণে যা ঘটে তা দেখে রাজার রক্ত হিম হয়ে আসে। সে স্পষ্ট দেখে বিবিজানের পড়া শেষে হাঁড়িটা শূন্যে ভাসতে শুরু করে আর অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য দেখে নাজা বিস্ময় ভরে একদম স্থবির হয়ে যায়। থরথর করে কাঁপতে শুরু করে তার হাত পা। এই মহিলা কাকে সব দিচ্ছেন? হঠাৎ বিবিজানের হয়তো মনে পড়ে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে পেছনে ফিরে তাকান, কিন্তু না, কোথাও কেউ নেই। এদিকে নাজা যে জায়গায় দাঁড়িয়েছিল চোখের পলকে সেখান থেকে
তাকে আরেক গাছের আড়ালে টেনে নিয়ে গেল পুষ্প। শক্ত করে চেপে ধরেছে নাজার মুখ। ভয়ে আর আতঙ্কে নাজা ঠিকমতো দম ফেলতে পারছে না। পুষ্প নাজার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, একদম চুপ, তাড়াতাড়ি বাড়ির ভিতর আয়। পুষ্প তড়িঘড়ি করে নাজার হাত চেপে ধরে কাউকে কিছু বুঝতে না দিয়ে অত্যন্ত সাবধানে এক প্রকার টেনে হিঁচড়ে তাকে নিয়ে চলে আসে বাড়ির ভেতরে। অন্ধকারে রান্নাঘরে ঢুকে সজোরে পুষ্পের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় নাজা। চোখ মুখ চরম বিরক্তি এনে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, কি সমস্যা তোমার? আমাকে পুরোটা দেখতে দিলে না কেন? নাজার এমন নির্বিকার আচরণে পুষ্পের মাথা রক্ত টকবক করে ফুটতে শুরু করে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে খপ করে নাজার খোপা চেপে ধরে। নিজের মুখটা নাজার কানের কাছে গিয়ে হিসিয়ে বলে, আস্তে কথা বল, কি দেখবি? যা দেখার তো দেখলি। ওরা চিন পালে, বুঝিস তুই? তুই যে জীবনটাকে নিজে থেকে বেছে নিয়েছিস, সেখানে ধ্বংস ছাড়া আর কিচ্ছু নেই। খোপা থেকে পুষ্পের হাতটা এক ঝটকায় সরিয়ে নেয় নাজা। নিয়ে চল শক্ত করে তাতে দাঁত চেপে বলে, তো তাতে তোমার কি? ওরা যেমনই হোক, তৌসির তো এমন না, আমি তো তার সাথে থাকবো। তৌসিরের প্রতি নাজার এই অন্ধ টান দেখে পুষ্পের একটা দ্বিগুণ চলে ওঠে। চোখে অবিশ্বাসে ভরে যায় তার। তৌসিরের প্রতি নাজার এমন এই অন্ধ টান দেখে পুষ্পের রাগ যেন দ্বিগুণ চলে ওঠে। সে দ্বিগুণভাবে রেগে যায় নাজার ওপর। পুষ্প জানতে চায় নাজার কাছে, তুই কি নিজে থেকে অনুমতি দিয়েছিলি নাকি জোর করে? সে নির্লিপ্ত কণ্ঠে নাজার আর জবাব দেয় না। আমি নিজেই। আর সহ্য করতে পারি না পুষ্প রাগে ক্ষোভে নাজার থুতনি শক্ত করে চেপে ধরে গলাস্বর খাদে নামিয়ে বলে, এমনিতেই টুট নিজের ওপর। যখন বাঁচতে পারবি তখন অনুমতি কেন দিলি? আর কয়েকটি দিন অন্তত দেখতে পারতি নিজের সবটুকু এভাবে বিলিয়ে না দিয়ে নিজেকে ক্ষয় কেন করলি? নাজা পুষ্পের হাত থেকে নিজের মুখটা ছাড়িয়ে নিয়ে চোখে দৃষ্টির শূন্যতা এনে অন্ধকারে মিশিয়ে তাতে দাঁত চেপে বলে, আমি তো আগেই বলেছি, আমার যা ইচ্ছা আমি তাই করব। দিনের পর দিন একজন পুরুষের জন্য পড়ে থাকতে থাকতে আমার নারী মন নিজেকে সামলাতে পারেনি, তাই সঁপে দিয়েছি। আর এতে আমি যথেষ্ট স্যাটিসফাইডও হয়েছি। এই জন্য আমার মনে হচ্ছে বিন্দুমাত্র দুঃখ বা আফসোস কোনো কিছুই নেই। নাজার মুখে এমন কথা শুনে পুষ্পের রাগে দাঁতে দাঁত কিরমির করে ঘৃণায় মুখ কুঁচকে নিল। স্যাটিসফাইড হয়েছিস? ওয়াও, কিভাবে বললি তো এই কথা? নাজা কোনো ভূরিক্ষেপ নেই, আগের মতো করে বলে, এমনি। আর একজনের সাথে এতদিন থাকার পরও তার প্রতি আকর্ষণ হবে না, তা কিভাবে হতে পারে? এখন আমি যা ইচ্ছা তাই করব। আমি সংসারেই থাকবো। তুমি তোমার ভাইদেরকে পরিষ্কার বলে দিও আমি এখানেই থাকবো। কয়দিন পর আমরা একটি বেবিও নিব। ওরা তো আমাকে এই বাড়িতে পাঠিয়েছিল মারতে, তাই না? ঠিক আছে, আমি এখন মরবই। আমার লাশ বের হবে এই বাড়ি থেকে, কিন্তু তার আগে আমি এই বাড়ি থেকে কোথাও ফিরছি না। কথাগুলো শুনে ছুটতে গিয়ে যেন পুষ্পকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রান্নাঘর থেকে বেরিয়ে গেল নাজা। ঠিক তখনই পেছন থেকে পুষ্পের তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে আসে, লুসেন্ট কিন্তু বেঁচে আছে, ও মরেনি। ইকরাব আর তালহা হয়তো তোকে হারিয়েছে, কিন্তু লুসেন্ট কিন্তু তোকে হারাবে না। কথাগুলো কানে পৌঁছাতেই পাথরের মতো থমকে যায় নাজার পা। লুসেন্ট বেঁচে আছে, কিন্তু তৌসির তো ওর চোখের সামনেই তাকে জ্যান্ত পুঁতে দিয়েছিল। তাহলে কিভাবে বেঁচে ফিরলো? প্রবল বিষময় আর ভাবনীয় ধাক্কায় বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে নাজার। তবে কি এই তীব্র স্নায়ুচাপ বিন্দু পরিমাণে প্রকাশ করে না সে, বরং খুব শান্ত ভঙ্গিতেই ঘাড় ঘুরিয়ে পুষ্পের দিকে তাকায়। ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিলের হাসি ভুলিয়ে ওর চোখে চোখ রেখে কঠিন স্বরে বলে, ওকে গিয়েও বলিও ক্ষমতা থাকলে আমার একটা লোম পর্যন্ত ছুঁয়ে দিতে। আমি এখন এত ভয়ঙ্কর বাঘের ডেরায় বন্দি। তৌসির শিকদার, বুঝতে পারছো তুমি? তৌসি শিকদার আষ্ট একটা মানুষরূপী পশু, নিজের স্বার্থ আর নিজের চাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছুই। তাই নিজের ভালো চাইলে এখান থেকে সাবধান হও। সময় এখনো অনেক বাকি আছে। নিজের ভালো চাইলে নিজে সাবধান হও এবং তোমার ভাইদেরও সাবধান করো।